নমস্কার। আজকে আমরা নবাংশ কেমন করে দেখব, বেসিক জ্ঞান। আপনারা হয়তো বুঝতে পারছেন এটা বেসিক জ্ঞান লেখা রয়েছে। মানে সাধারণভাবে নবাংশ বিচার করার জন্য অনেক রকম নিয়ম রয়েছে। তবে আমরা যেহেতু প্রথম অনুষ্ঠান করছি নবাংশকে নিয়ে, তাহলে আমরা প্রথমেই নবাংশের বেসিক জ্ঞানটা নিয়ে নেব। আমরা জানি যে একটি রাশির মান 30 ডিগ্রি এবং একটি রাশিকে 9 ভাগে ভাগ করা হয়েছে। তো 9 ভাগে ভাগ করলে পারে কত করে পাবো? তো 3 ডিগ্রি 20 মিনিট। 3 ডিগ্রি 20 মিনিট এটা পাবো, কিন্তু এটা থেকে আমরা নবাংশ বিচার করতে মানে নবাংশ তৈরি করতে পারবো। নবাংশ তৈরি করার জন্য যদিও বা কিছু মেথড রয়েছে, সেটা নিয়ে আমি পরের দিনকে বোঝাবো। নবাংশ অঙ্কের মাধ্যমে। দেখুন, নবাংশ করার জন্য বিভিন্ন বইতে বেশ কিছু ভিন্ন ভিন্ন থিওরি রয়েছে, কিন্তু প্রত্যেকটি জ্যোতিষের বই নবাংশকে কিন্তু অ্যাভয়েড করেনি, নবাংশকে দিয়েছেই দিয়েছে। এখান থেকে বোঝা যায় নবাংশ আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ একটি চার্ট। এখানে বলবো, নবাংশ থেকে আমরা বিবাহিত জীবন বা আমার জীবন সঙ্গিনী বিচার করি। নবাংশ সাধারণভাবে বিবাহ বিচার করার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে নবাংশ থেকে আমরা কি বিচার করব? বিবাহ। বিবাহ মানে হচ্ছে আমার পার্টনার। হ্যাঁ, বিবাহ মানে হচ্ছে আমার পার্টনার। এছাড়া বিবাহিত জীবন বিচার করতে পারি। এছাড়া নবাংশ থেকে আমরা ভাগ্য বিচার করি, ভাগ্য। এছাড়া নবাংশ থেকে আমরা গ্রহের বল বিচার করি, গ্রহের বল। ওকে, খেয়াল রাখতে হবে নবাংশকে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন কিছু বিচার করব। তো বিষয় হচ্ছে, নবাংশতে মানে নবাংশ চার্টটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চার্ট। কারণ আমরা D1 চার্টের মধ্যে বেশ কিছু কম্বিনেশন এমন এমন পাবো যেটা নবাংশের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তো এর জন্য নবাংশ যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই নবাংশকে আমাদেরকে অ্যাভয়েড করলে চলবে না। এই নবাংশের বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তবে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো, বিবাহের পর নবাংশ অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে বিবাহের পরবর্তী একজন মানুষ কখন বিবাহ করবে সেটা তো বলা যাচ্ছে না, তার জন্মছক থেকে বলা যেতে পারে। কিন্তু সাধারণভাবে আমাদের শাস্ত্র ধরে নিয়েছে একজন পুরুষ 28 থেকে 30 বছরের মধ্যে বিবাহ করে এবং একজন নারী সাধারণভাবে 24 থেকে 26 বছরের মধ্যে বিবাহ করে। তাহলে পরে আমরা বলতে পারি একজন পুরুষের ক্ষেত্রে 28 থেকে 30 বছরের পর নবাংশ অ্যাক্টিভেট হয়ে যায়, আর একজন নারীর ক্ষেত্রে 24 থেকে 26 বছরের পর নবাংশ অ্যাক্টিভেট হয়ে যায়। এবারে নবাংশের মধ্যে আমরা কি দেখব? আমরা দেখব প্রথমে আমাদের জন্মছকের মধ্যে লগ্নটা কোন ঘরে আছে। তাহলে আমাদের জন্মছকের মধ্যে লগ্ন বসে রয়েছে মিথুন লগ্ন। তাহলে লগ্নের মধ্যে বুধ কিন্তু দেখছে, মানে লগ্নপতি লগ্নকে দেখছে। তাহলে আমরা দেখতে পেলাম যে খুবই ভালো, লগ্নপতি লগ্নকে দেখছে। হ্যাঁ, এবং লগ্ন একটি শুভ গ্রহের ঘরে রয়েছে, তাহলে এটি খুব ভালো হলো। কিন্তু এবার আমরা দেখছি নবাংশের মধ্যে লগ্ন হয়ে গেছে, মনে করা যাক মকর লগ্ন হয়ে গেছে নবাংশের মধ্যে, এবং বুধ বসে রয়েছে এই ঘরটার মধ্যে, মানে অষ্টম স্থানে। তখন কিন্তু আমরা বলবো যে এখানে লগ্নটা কিন্তু কমজোর হয়ে গেল। তাহলে আমি বলবো যে প্রথম জীবনে এই D1 চার্টটি কিন্তু প্রথম জীবনকে ইন্ডিকেশন দেয় বেশি করে। প্রথম জীবনে প্রথম জীবনে জাতক লগ্ন বলশালী হয়ে রয়েছে, প্রথম জীবনে লগ্ন বলশালী হয়েছে বলে বেশ কিছু লাভ পাবে। কিন্তু বিবাহের পর যেহেতু লগ্ন একটি অশুভ রাশির ঘরে চলে গেছে এবং লগ্নপতিও অষ্টমে চলে গেছে, এই কারণে, এবং লগ্নের মধ্যে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, তাহলে এই কারণে লগ্নটা উইক হচ্ছে। তাহলে বিবাহের পরে কিন্তু জাতকের ডিমোশন দেখা যাবে লগ্নটা উইক হয়ে যাচ্ছে বলে। বেশ কিছু জায়গায় সিদ্ধান্ত নিতে জাতক ভুল করবে। ওকে, আবার আমরা দেখলাম জন্মছকের মধ্যে কোনো ঘরের মধ্যে আহ কোনো ঘরের মধ্যে রবি আর শুক্র বসে রয়েছে, রবি শুক্র বসে রয়েছে। এই যেমন রবি শুক্রটা বসে রয়েছে জন্মছকে। এবারে আমরা দেখলাম কি রবি শুক্র জন্মছকের মধ্যে বসে রয়েছে এবং খুব কাছাকাছি ডিগ্রির মধ্যে বসে রয়েছে। তাহলে আমরা বলবো যে শুক্র কম্বাস্ট হয়ে গেছে, শুক্রকে দগ্ধ করে দিয়েছে রবি।
রবির সঙ্গে শুক্র থাকার জন্য শুক্র উইক হয়ে গেছে, কিন্তু আমরা নবাংশের মধ্যে দেখলাম রবি এই ঘরটায় আছে আর শুক্র এই ঘরের মধ্যে চলে এসছে, রবি থেকে 3-4 ঘরটা এগিয়ে গেছে। তাহলে পারে আমরা বলবো এবারে যে D1 চার্টে রবি শুক্র যে মানে একসঙ্গে আছে, শুক্র দগ্ধ হয়ে গেছে, কিন্তু নবাংশে যেহেতু আমি দগ্ধ পাচ্ছি না শুক্রকে, রবি থেকে অনেকটাই দূরে শুক্র চলে গেছে, তাহলে এখানে কিন্তু শুক্র দগ্ধ হয়ে যাবার পূর্ণ ফল জাতক পাবে না। আবার আমরা দেখব যে দেখুন এখানে লগ্ন লিখেছি, লগ্নের চতুর্থ ঘরের মধ্যে চন্দ্র বসে রয়েছে, 4th হাউসের মধ্যে চন্দ্র বসে রয়েছে, তাহলে চন্দ্র একটি শুভ রাশির ঘরের মধ্যে বসে রয়েছে, তাহলে জাতকের মন কিন্তু অনেকটাই শুভ প্রকৃতির হবে, যেহেতু এই ঘরকে কোনো অশুভ গ্রহ দেখছে না। তাহলে চন্দ্রের জন্য, চন্দ্র থেকে আমরা মন বিচার করি, তাহলে চন্দ্র চতুর্থ ঘরের মধ্যেই রয়েছে, তাহলে চন্দ্রের অবশ্যই কিছুটা বল প্রাপ্তি হয়েছে D1 চার্টে, তাহলে আমরা বলতে পারি যে এই চন্দ্রটা জাতককে ভালো ফল দেবে, জাতকের মন মানসিকতাকে ভালো করবে। কিন্তু আমরা নবাংশ চার্টের মধ্যে দেখছি এই চন্দ্রটা চলে গেছে, কিন্তু একটি অশুভ রাশির ঘরে, মানে কুম্ভ রাশি হয়ে গেছে তার। তাহলে পরে আমরা এখানে বলবো যে জাতক যতটা পরিষ্কার মনের হবে, জাতক যতটা টেনশন নেবে না এই চন্দ্র ভালো রাশির মধ্যে থাকার জন্য প্রথম জীবনে, কিন্তু বিবাহের পরে কিন্তু জাতকের টেনশন বাড়বে, কারণ চন্দ্র চলে গেছে অশুভ রাশির মধ্যে। এরকম করে আমরা দেখতে পারি। এবারে আমরা দেখতে পারি যে D1 চার্টে শনি নিচস্থ হয়ে গেছে, D1 চার্টে শনি নিচস্থ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি নবাংশের মধ্যে শনি উচ্চস্থ হয়ে গেছে। তাহলে পরে আমরা কি বলবো? আমরা বলবো যে শনিকে আমরা যতটা নিচস্থ হয়ে যাওয়ার জন্য কমজোর ভেবেছিলাম, এই জাতকের শনি কিন্তু অতটা কমজোর নয়, কারণ নবাংশে সে ভালো পজিশন পেয়ে গেছে। আমরা এই কথা বলবো। আচ্ছা, এবারে আমরা একটা কথা মাথায় রাখতে হবে, নবাংশে যদি কোনো গ্রহ, আচ্ছা ধরুন একটা কথা বলি, যে D1 চার্টে ভালো করে আস্তে আস্তে করে বলছি, ব্যাপারটাকে মাথায় রাখবেন। D1 চার্টে কোনো অশুভ গ্রহ যদি অশুভ রাশির মধ্যে বসে থাকে, যেমন দেখুন এখানে রাহু অশুভ গ্রহ, অশুভ রাশির মধ্যে, মানে এটা শনি রাশি, তাহলে এটা অশুভ রাশির মধ্যে বসে গেছে, কিন্তু নবাংশেতে রাহু চলে এসছে কর্কটে, মানে একটি শুভ রাশির ঘরে চলে এসছে। তাহলে পারে কিন্তু রাহুটা অশুভ রাশির মধ্যে বসে যতটা খারাপ করতো, নবাংশে যেহেতু একটি শুভ রাশির মধ্যে চলে এসছে, তাই কিন্তু রাহুর ফল অনেকটাই ভালো ফল রাহু দেবে মাঝে মধ্যে। এবারে একটি কথা খেয়াল রাখতে হবে, জন্মছকের কোনো ভাবের অধিপতি 2nd হাউস হতে পারে, 3rd হাউস, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, যাই হোক যে কোনো ভাব হতে পারে, এই ভাবের অধিপতিরা যে কোনো একটি ভাবের অধিপতি যদি মনে করা যাক নবাংশের মধ্যে অশুভ রাশির ঘর কোনটা কোনটা আমাকে প্রথমে নির্বাচন করতে হবে। তাহলে আমি যদি মনে করি নবাংশ চার্ট এটা, তাহলে পরে আমি যদি এটাকে নবাংশ চার্ট বলে মনে করি, তাহলে পরে আমি জানি যে এইটা 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 এবং এইটা, এই 5টা ঘর হচ্ছে অশুভ রাশির ঘর। এটা রবির ঘর, এটা মঙ্গলের ঘর, এটা শনির ঘর, এই দুটো, এবং এটাও মঙ্গলের ঘর। তাহলে জন্মছকের কোনো ভাবের অধিপতি যদি নবাংশে এই সব ঘরের মধ্যে চলে আসে, তাহলে পারে সেই বিষয়কে নিয়ে জন্মছকের যেই ভাবের অধিপতি, তাহলে মনে করা যাক জন্মছকের 2nd হাউসের অধিপতি মনে করা যাক এই রাশিটার মধ্যে চলে এসছে, সেটা যে গ্রহই হোক না কেন, তাহলে যেহেতু সে নবাংশে অশুভ রাশির মধ্যে চলে এসছে, তাই তার এই আর্থিক জায়গাটা নিয়ে কিন্তু চিরকাল ডিস্টারবেন্স চলবে, এবং প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে তাকে, প্রচুর পরিশ্রম, সেটা মেন্টাল পরিশ্রম হতে পারে, সেটা ফিজিক্যাল পরিশ্রম হতে পারে। আবার ধরুন সপ্তম ঘরের অধিপতি D1 এ সপ্তম ঘরের অধিপতি, তাহলে D1 এ সপ্তম ঘরের অধিপতি মনে করা যাক শুক্র, এবং সেই শুক্রটা নবাংশের মধ্যে এই ধরুন শনির ঘরে চলে এসছে, বা মঙ্গলের ঘরে চলে গেছে, বা রবির ঘরে চলে গেছে, তাহলে D1 এর সপ্তম পতি গ্রহটা কি কে বিবাহিত জীবনকে কন্ট্রোল করে,
তাহলে এই গ্রহটা নবাংশের মধ্যে অশুভ রাশির মধ্যে এসে গেছে বলে বিবাহিত জীবনে প্রায় কম বেশি ঝামেলা চিরকালই প্রায় চলবে। তো আরেকটা কথা খেয়াল রাখতে হবে, কিছু কিছু সময় দেখা যায় D1 চার্টে যেই গ্রহটা যেই রাশির মধ্যে বসে রয়েছে, D1 চার্টে মনে করা যাক বুধ D1 চার্টে ধনু রাশির মধ্যে বসে রয়েছে, আমি দেখলাম নবাংশের মধ্যেও বুধ ধনু রাশির মধ্যে বসে রয়েছে, তাহলে আমি বলতে পারি বুধ বর্গোত্তম হয়ে গেছে। বর্গোত্তম হয়ে গেছে, দুটি জায়গাতেই একই রয়েছে, বর্গোত্তম গ্রহরা ভালো ফল দেয়। কিন্তু মনে করা যাক এরকম কোন গ্রহ যে বর্গোত্তম হয়েছে কিন্তু সে অশুভ রাশির মধ্যে থেকে বর্গোত্তম হয়েছে। মনে করা যাক যে এখানে শনি অশুভ রাশির মধ্যে আছে এবং এখানেও শনি অশুভ রাশির মধ্যে থেকে দুটো শনি এক, তাহলে বর্গোত্তম হয়ে গেছে। শনি এখানেও মেষ রাশির মধ্যে আছে, এখানেও মেষ রাশির মধ্যে আছে, তাহলে শনি বর্গোত্তম। কিন্তু যদি কোনো গ্রহ অশুভ রাশির মধ্যে বর্গোত্তম হয় তাহলে পারে দীর্ঘ সংঘর্ষের পরে তারপরেই সে ভালো ফল দেবে। বর্গোত্তম গ্রহরা ভালো ফল দেয়, তাহলে প্রথম থেকেই সে ভালো ফল পাবে না, দীর্ঘ পরিশ্রম কষ্ট ঝামেলার পরে সেই মানুষটা কিন্তু ভালো ফল পাবে। এরকম দৃষ্টিভঙ্গি থেকে নবাংশ দেখতে হবে। নবাংশ বিচার করার জন্য প্রচুর প্রচুর সিস্টেম রয়েছে, তো আমি সবই একটা একটা করে বলবো। নবাংশ নিয়েই ভিডিও প্রায় 9-10টা হয়ে যাবে, নবাংশ এত কিছু রয়েছে। তো এরকম ভাবে যদি আপনি দেখেন তাহলে পারে কিন্তু আপনি অনেকটাই বিষয়টাকে আহ বুঝতে পারবেন, বা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ক্লায়েন্টকে বা আপনি যদি বুঝতে পারেন তাহলে পারে এই বিচারটা নবাংশ বিচার করা পরবর্তী সময় আপনার ক্ষেত্রে খুব সুবিধা হয়ে উঠবে। যাই হোক, আজকে শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন, কমেন্টস করবেন। আপনার যদি নবাংশ নিয়ে কিছু জানার থেকে অবশ্যই লিখবেন, আমিও সেই বিষয়টাকে নিয়েও ভিডিও করব। নমস্কার, শেষ করলাম।